আমাদের আরো ছোট কিছু গিফট রয়েছে আমিরের জন্য। আমি এক এক করে গিফট দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমাদের একটা সাপলাগুলি রেপ্লিকা তুলে দিচ্ছেন। জি ধন্যবাদ। আমাদের আরো কিছু গিফট আছে হজরতের জন্য। একটা বোরকার কাপড় এবং হজরতের জন্য বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক এই গিফটগুলো মাননীয় আমিরের হাতে সমর্পণ করেছেন। সবগুলো গিফট গাড়িতে পৌঁছে দেবেন। সম্মানিত সাংবাদিক ভাইরা এবং জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সহযোগিতাবৃন্দ, আপনাদের জন্য আমির সাহেব ডাবের পুডিং নিয়ে এসেছেন। একটু পরে আপনারা ডাবের পুডিং খাবেন। উনি আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছেন, ফল নিয়ে এসেছেন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলবেন মাননীয় বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্স সারাই নিতে পারবে আমি অনেকটা অনানুষ্ঠানিকভাবে এখানে এসেছি। আমি আগ্রহ ব্যক্ত করে এসেছি। বহুদিন ধরে ভাবছিলাম নাগরিক পার্টির অফিসটা একটু দেখবো, কারণ আমরা একই সাথে দেশ এবং জনগণের জন্য কাজ করছি। সংসদের ভিতরে এবং বাইরে বিগত নির্বাচনে একসাথেই আমরা লড়াই করেছি। সহযোদ্ধাদের পরস্পরের পাশে থাকা, দাঁড়ানো, সুখ দুঃখের অংশীদার হওয়া, একসাথে চলা, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আজকে সেই সময়টাই হাতে এলো, এই জন্য এখানে আসতে পেরে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। নাগরিক পার্টিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা হৃদয়ের উষ্ণতা দিয়ে আমাকে এবং আমার সাথে যারা এসেছেন তাদেরকে এখানে গ্রহণ করেছেন, সম্বর্ধনা জানিয়েছেন এবং ইতিমধ্যে যে ফুলকে পবিত্র আমরা সবাই মনে করি, সেই ফুলের তোড়া, তার সাথে অনেক শানদার গিফট তারা তুলে দিয়েছেন। আমরা আশা করছি নাগরিক পার্টির বৃত্ত যেমনই থাকুক, চিত্ত এভাবে ধনী হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই ধনী চিত্তের সাথে প্রয়োজন পূরণেও আল্লাহ তাদেরকে দেশের স্বার্থে সহযোগিতা করুন, সেটা দোয়া করি। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি জাতি হিসাবে, যে সময়টা 24 পরবর্তী বিপুল আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের আশায় ফ্যাসিবাদ মুক্ত, মানবিক, বৈষম্যহীন একটা সমাজ জাতি দেখতে চায়। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি বছরে। সে নির্বাচনে আমরা লড়াই করেছি। নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়ে এখন যারা সরকার পরিচালনা করছেন, এ ব্যাপারে নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন ছিল। তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনকে আমরা ফলাফলকে মেনে নিচ্ছি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আসলে ভালোবাসা একদিক থেকে জোড়া নেয় না, দুই দিক থেকে আসতে হয়। দায়িত্ববোধ একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটা কোনো ভ্যালু নেই, জিরো ভ্যালু ক্যারি করে। বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। শুধু সংসদের ভিতরে
বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের দেখে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। 300 আসনের সাজানোই দেশ, যেখান থেকে সরকারি দলের সদস্যরা তারা নির্বাচিত হয়ে এসেছেন, সেখানে এ পর্যন্ত ফান্ডের এলোকেশন যা দেওয়া হয়েছে তার ধারে কাছে বিরোধী দলীয় সদস্যদের দেওয়া হয়। ট্রেজারিটা তো কোনো দলের না। এবং তারা বলেছিলেন তারা যদি সরকার গঠন করেন বৈষম্য করবেন না, সুষম উন্নয়নে হাত দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন উত্তরাঞ্চলে গিয়ে তাদের একজন বিশিষ্ট দায়িত্বশীল নেতা বলেছেন ভোট দেবেন জামাতে ইসলামীকে আর উন্নয়ন চাইবেন আমাদের কাছে। এটা কি বলবেন? উন্নয়ন তো চেয়ে নেওয়ার বিষয় নয়, উন্নয়ন নাগরিকদের অধিকার। একটা দেশের ভিতরে যখন বৈষম্য সৃষ্টি হয়, অঞ্চলের জায়গায় বিভেদ সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। একটা দেশ সামনের দিকে কখনো আগাতে পারবে না যদি একটা স্টেবল সোসাইটি, একটা স্থিতিশীল সমাজ যদি গড়ে নেয়। এবং এইটা তৈরি করার মূল দায়িত্ব সরকারের। আরো দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছে, সংসদের 50 জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনে। একই আচরণ করা হচ্ছে তাদের সাথে। সংসদের তুমুল সমালোচনার পরে হালকা পাতলা এখন একটু তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অ্যালোকেশন ফান্ড দেওয়া হচ্ছে। এটা কেন হবে? এটা তো সমান হওয়া উচিত। আপনারা তো এমনিতেই বেশি আছে, তো বেশিরভাগ কাজ তো আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে। এর উপরে আবার সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে তারা অনেক সংবিধান করছিলাম কথা বলে, যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই। অতীতেও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের কোন প্র্যাকটিস ছিল না। আমরা যখন জিজ্ঞেস করেছি তখন এক এক মন্ত্রী এক এক ধরনের উত্তর। এখানেও বুঝলাম, এখানেও কোনো স্পষ্টতা নেই, অস্পষ্ট। একটা দেশ এবং জাতি এইভাবে আলাদা। সবচেয়ে বড় ইস্যু, এদেশের 70% মানুষ একটা কার্যকর পরিবর্তনের আশা গণভোটে হা বললো, গুড় দিল। তারাও চাইলেন, আমরাও চাই। কিন্তু ইলেকশনে যখনই তারা একটা বড় বিজয় যেভাবে হোক পেয়ে গেলেন, এখন তারা ওটা ভুলে গেলেন। এখন গণভোটের রায় তারা আর বাস্তবায়ন করবেন না। এবং সংস্কার পরিষদ যেটা গঠন আর রাখার কথা ছিল, এটা মূলত দায়িত্ব প্রধানমন্ত্রী। তিনি আহ্বান করবেন, লিখিত অনুরোধ জানাবেন প্রেসিডেন্টকে, সভা তিনি আহ্বান করবেন, তিনি অনুরোধ জানাবেন। তারা সপোর্টটাও নিলেন। তারা এখন বলেন যে এটা সংবিধানে নেই। তো সংবিধানে অনেক কিছু, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে সবকিছু পিপুলস উইল হিসাবে মেনে নেওয়া হয়েছে, এটাকে সুপ্রিম ল মনে করা হয়। এবং সেটা দেশবাসী গ্রহণ করছে, সানন্দ চিত্তে গ্রহণ করছে। এখন এক অংশ আপনি মানবেন, আরেক অংশ মানবেন না, এইটা হয়। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করল এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টক আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবে জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরব। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে, অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থা, সেই আন্দোলনটা মূলত ওই কারণে তারাই আমাদেরকে রাজপথে ফিরে দিয়েছে। আমরা ছিলাম সমাধানটা সংসদের ভিতরে, সংসদকে কেন্দ্র করে রিয়েল সংসদীয় রাজনীতিটা হোক, তারা এটা হতে দিলেন। আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের এই মৌলিক দাবি সহ অন্যান্য দাবিগুলো আদায় আমরা এখন কাজ করে যাচ্ছি। সাংবাদিক সমাজ, দেশের আয়না বন্ধু সমাজ, 4 পিলার, 4 দিক থেকে দেখা চক্র আপনাদের। আপনারা সমাজের অসঙ্গতি, অন্যায় এবং অধিকার হরণকে যতটা তুলে ধরবেন, একটা সমাজ ততটাই সুস্থ গণতান্ত্রিক সাংস্কৃতিক বিকাশের দিকে আগাতে পারবে। আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। এখানে সবাই মিলেই বাংলাদেশ, আমরা আপনাদেরকে বাদ দিয়ে নেব। বরঞ্চ আপনারা যদি আমাদের বক্তব্যগুলো জনগণের কাছে, বিশ্ববাসীর কাছে অব্যাহতভাবে পৌঁছাতে থাকেন, তাহলে কেউ অন্যায় করে পার পাবে না। তবে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশের নতুন আর একটা ফেসিবাদ
আমরা কায়েম হতে থাকবো। এই ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা লড়াই চালিয়ে যাব এবং এই লড়াই ইনশাআল্লাহ জনগণেরই বিজয় হবে। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই। আমি আবারও জাতীয় নাগরিক পার্টিকে আমার এবং বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে গত 11 দলের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে স্বল্প সময়ে আমার এই বিজয় এখানে আসার, দেখা, সবার সাথে একটু মিট করা, ফুলফিল করতে তারা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। আমি উত্তরোত্তর এনসিপির শক্তিশালী ভূমিকা রাজনীতিতে এই দেশের জন্য আশা করব, যাতে করে পটেনশিয়াল এই যুব সমাজ সমাজের সঙ্গত যুদ্ধ যারা চালিয়ে যাচ্ছে তাদের সবার সাথে একাকার হয়ে একটা ঐক্যের, বিভেদহীন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং এখানে আসার সময় স্লোগান দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ। অনেকে বলার চেষ্টা করছে জাতীয় নির্বাচন থেকে এনসিপি আপনাদের জোট থেকে বেরিয়ে যাবে বা নিউজ হয়েছে আপনাদের জোট ভাঙা। দেখেন, এটা এনসিপির এজেন্ডা না, আমাদেরও এজেন্ডা না। মানে যার বাড়িতে বিয়ে তার কোনো ঠিকানা নাই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম না। আমরা তো সেই অর্থে ফর্মাল জোট, আমরা একটা নির্বাচনী ঐক্য করেছি আর এখন জনগণের স্বার্থে আমরা একসাথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন জিজ্ঞেস করতে পারেন যে একটা দল তো চলে গেছে, তাইলে এটা 10 দল হবে না 11 দল হবে? বারবার তো আমরা নাম পড়লাম না। আমি আমার জুটের একটা অভিজ্ঞতা বলি। প্রথমে আমরা 4 দল ছিলাম, এরশাদ সাহেব বের হয়ে গেলেন, তারই একটা অংশ নাজিউর রহমান সাহেব, মঞ্জু সাহেব, তিনি থাকলেন, থেকে একটা জাতীয় পার্টি গঠন করলেন। 4 দল থাকলো, এরপরে 18 দল হলো, এরপরে 20 দল হলো, শেষ পর্যন্ত আমরা 27 দল গুনেছি, কিন্তু এটাকে 20 দলীয় অপজোট বলা হতো। এটা একটা ব্রান্ড। এখানে মাঝে মাঝে কারো ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে। আমরা তো কাউকে আসলে জোর কাটাতে পারি না, এই অধিকার আমাদের না। গণতন্ত্রে তার প্ল্যাটফর্ম চয়েস করার অধিকার প্রত্যেকেরই থাকবে। তবে আমরা চেষ্টা করব দেশের বৃহত্তর স্বার্থে এই লক্ষ্যকে আরো শক্তিশালী এবং সফল। ধন্যবাদ। আপনার এই কার্যালয় সফর নতুন কোন রাজনৈতিক পথ চলার বার্তা দিচ্ছে কিনা? সরি, আপনার এই এনসিপির কার্যালয় সফর করা যে আসলে এটা কি নতুন রাজনৈতিক পথ চলার কোনো বার্তা দিচ্ছে কিনা? এটা অবশ্যই বার্তাটা হচ্ছে যে আমরা হাতে হাত মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ আছি। হঠাৎ করে কেন আসলেন এনসিপিতে? গণমাধ্যমে এসেছে, ওটা আসলে কতটুকু সত্য? আর যদি স্থায়ী মন্ত্রিসভা গঠন করা হয় তাহলে এই জোটের সদস্যরা তারাও কি স্থান পাবে? দুইটা প্রশ্ন। একটা হলো যে ছায়া মন্ত্রিসভার বাস্তবতা কতটুকু। আলহামদুলিল্লাহ আমরা হোমওয়ার্ক শুরু করেছি। তবে এখানে অবশ্যই আমরা শহীদ দলের যারা আছে সকলের পোটেনশিয়ালকে শুধু আমরা কাজে লাগাবো না, হোম এন্ড অ্যাপ্রোচ বাংলাদেশের জন্য যে রিসোর্স গুলো আমরা দরকার মনে করবো তাদেরকে ওইখানে যুক্ত করতে হচ্ছে। এরা দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও আমাদের সেই ইন্টেলেকচুয়াল রিমিটেন্স গুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জামায়াত আমির ধন্যবাদ। শুধু কি পরিদর্শনের কারণে এসেছেন না? জি, আমরা এরপরে আরো কিছু কোশ্চেন নিব। তবে আপাতত এতটুকু। আমাদের সাথে আজকে জামায়াত ইসলামের পক্ষ থেকে আরো উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর জাহিদুর রহমান, উনি এক্স শিবিরের প্রেসিডেন্ট ছিলেন এবং ইবনে সিনা মেডিকেলের দায়িত্বে আছেন। উনি আমাদের সাথে এখানে জয়েন করেছেন। ছাত্র নেতৃত্ব আপনাকে দেখতে এসেছে, আপনি এসেছেন। আমাদের শ্রমিকরা আপনার আগমন উপলক্ষে এসেছে, সবাই এসেছে আজকে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে ধন্যবাদ জ্ঞাপন করবেন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এখানে সকল শক্তিকে সমন্বিত করা হয়েছে, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি, সবার প্রতি আমি ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, এবং এই মুহূর্তে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত রয়েছেন, এনসিপির সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আজকে এই যে আয়োজন,
সেটার মূল উপলক্ষ যিনি, যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই আপনাদের সামনে উপস্থিত হওয়া, আপনারা অলরেডি তার কথা শুনেছেন। বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী আমির, বর্তমানে বিরোধী দলকে যিনি যার বিজ্ঞতা এবং দক্ষতা এবং সংগ্রামের মাধ্যমে যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, এবং উনি এবং ওনার টিম যারা জামাত ইসলামের প্রতিনিধি আজকে আমাদের এনসিপির অফিসে এসেছেন, তাদেরকে আমরা ওয়েলকাম জানিয়েছি। তাদের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাদের অফিসে এসেছেন, আমাদের এই গরিব অফিসে ওনারা এসেছেন। আমরা 11 দল ঐক্যবদ্ধভাবে এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং অনেকেই জোটের কথা বলেছেন। আমরা কিন্তু দুইটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা যেটা বলি যে একটা জাতীয় নির্বাচন আর একটা গণভোট। আমরা একত্রে সবাইকে বলেছিলাম যে আপনারা যার যার মার্কায়, 11 দলের মার্কায় ভোট দিন এবং হ্যাঁ ভোটে ভোট দিন। তো আমরা একটা অর্জিত হয়েছে সেটা নিয়েও আমাদের প্রশ্ন আছে, কিন্তু সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু আমাদের যে দ্বিতীয় অংশটা, যে হ্যাঁ ভোট, এবং 70% মানুষ 11 দলের আহ্বানে হ্যাঁ ভোট দিয়েছে এবং 11 দলের প্রচারণার চাপেই একসময় কিন্তু বর্তমান সরকার প্রধান তিনিও হ্যাঁ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে বলতে বাধ্য হয়েছিলেন। ফলে সেটা আমাদের অর্জিত হয়নি। এবং আমরা এনসিপি যেটা বলি, আমাদের যে এক দফার ঘোষণা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটিও যেহেতু এবং নতুন বন্দোবস্ত অর্জিত হয়নি। ফলে আমরা ঐক্যবদ্ধভাবে আছি সংসদে এবং সংসদের বাইরে। এবং দেশে এই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন, মানুষের ভোগান্তি। আমরা এই ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছি সংসদে এবং সংসদের বাইরে। আমরা জনগণের অধিকারের পক্ষে আমরা কথা বলে যাব। 11 দল না, আমরা আমাদের এই আন্দোলন, এটা জনগণের পক্ষের আন্দোলন, এটা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। আরো যারা শক্তি, যারা নির্বাচনে হয়তো আমাদের সাথে আসতে পারেনি নানা কারণে, সেই সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি যে একত্রে জোটগতভাবে হোক, যুগপৎভাবে হোক, এই সরকারকে অবশ্যই আমাদেরকে জনগণের পক্ষে, তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আপনারা জানেন যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকে দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে। ফলে আজকে হয়তো কোনো রাজনৈতিক কারণে নয়, উনি একেবারেই সৌজন্যতার জায়গা থেকে উনি এসেছেন। ওনার স্নেহ, ভালোবাসা উনি আমাদেরকে জানিয়েছেন এবং ওনার সংগ্রামের ইতিহাস আমরা জানি। বাংলাদেশে একটা অনেক সংকটকালীন ক্রুশিয়াল মোমেন্টে উনি নেতৃত্ব দিয়েছেন একটা দলকে, যেই দলের উচ্চ পর্যায়ে নেতাকর্মীদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই সংকটকালীন সময় ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামকে নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে পরিচালনা করেছেন ওনার জায়গা থেকে। এবং আমরা মনে করি যে আমাদের এখনো যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, সেই জায়গায় ওনার নেতৃত্ব, ওনার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে অতি প্রয়োজন। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। তো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে, সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষের আন্দোলন গড়ে তুলবো। এবং যেটা বিরোধী নেতা বললেন যে আমরা নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেব না, এটা জুলাই যে শহীদ আমাদের ভাই ওসমান হাদি, তাদের প্রতি আমাদের কিন্তু ওয়াদা, সেই ওয়াদা ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বিরোধী নেতাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা কোশ্চেন নিচ্ছি না, আমাদের একটু পরেই আপনারা যাব। আমাদের এরপরে সবার জন্য ডাবের পানি। আমাদের ঈদে মিলাদুন নবী, আপনারা জানেন, কুল কায়লাম মাহমুলাতের যিনি ইমাম, সবাই আপনারা থাকবেন, সবার জন্য হালুয়া রুটি আছে ইনশাআল্লাহ।